সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, হামাস হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েলের সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের ভয়াবহ হামলা। আরও জানিয়ে দিব যুদ্ধ পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠা করতে হবে বলছে হামাস। এরপর জানিয়ে দিব জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং হুঁশিয়ারি জানালো রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব সংরক্ষিত আসনে ইমরান খানের দল পিটিআই এর বড় জয়। হামাস হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী গত বছর অক্টোবরের 7 তারিখে হামাসের প্রাণঘাতী হামলার জবাব দিতে একাধিক ভ্রান্তির কথা স্বীকার করল, যার মধ্যে রয়েছে পাল্টা ব্যবস্থা নিতে বিলম্ব ও অব্যবস্থাপনা। গাজা যুদ্ধের সূচনা পর্বের এই হামলায় নিজেদের ব্যর্থতা সম্পর্কে তদন্তের প্রথম ফলাফল তারাই প্রকাশ করল। ওই প্রতিবেদনের সীমান্তে বেইংগিরি সম্প্রদায়ের ওপর আলোকপাত করা হয়, যেখানে শতাধিক লোক নিহত হন এবং আরও 30 জনকে হামাস বন্দী করে নিয়ে যায়। ওই দিন সেই ভোরবেলার আক্রমণে ছিল এটি সবচেয়ে বেশি আক্রান্ত একটি সম্প্রদায়, এবং 7 অক্টোবরের সংঘাতের এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। এখানেই এক অচলাবস্থা সৃষ্টি হয় এবং উগ্রবাদীরা একদল বন্দীকে একটি বাড়িতে বন্দী করে রাখে। সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি টেলিভিশনের এক ভাষণে বলেছেন, কিপ্তুস বেইংরির অধিবাসীদের রক্ষা করতে সেনাবাহিনী ব্যর্থ হয়। এটা বলা আমার জন্য কঠিন এবং কষ্টের কথা। ওই অচলাবস্থার সময় একটি ট্যাঙ্ক বাড়িটির ওপর আঘাত করে এবং এতেই উদ্বেগ বেড়ে যায় যে 13 জন পণবন্দী নিজেদের পক্ষের গুলিতে নিহত হয়েছেন। সামরিক বাহিনী এমন সিদ্ধান্তে পৌঁছায় যে সম্ভবত তারা হামাস স্বাধীনতাকামী যোদ্ধাদের দ্বারাই নিহত হয়, ইসরায়েলি গোলার আঘাতে নয়। যদিও এটা পরিষ্কার নয় যে তারা কিভাবে এই উপসংহারে পৌঁছালো। ওই প্রতিবেদনে আরো পরীক্ষার কথা বলা হয়েছে। সেনাবাহিনী বলছে কিপ্তুস এ 340 অর্থাৎ 340 জন হামাস যোদ্ধা হামলা চালিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজে ইয়েমেনের হামলা। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গতকাল লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ওই জাহাজে 2 দফা হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদ ইসরায়েলের বড় বড় সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার শিকার জাহাজটির নাম চেরিয়েস। ইহুদিবাদ ইসরায়েলের বন্দর অভিমুখে কোনো জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে চেরি সেলস নামের এই জাহাজটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। তখন জাহাজটিতে 2 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। জেনারেল সারি বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকার জনগণের ওপর ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলকে সমর্থন দেওয়া যে কোনো দেশের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান জেনারেল সারি। তিনি বলেন, ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করার জন্য আমেরিকার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। যুদ্ধ পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে হবে, হামাসের আহ্বান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। গতকাল এক বিবৃতিতে তিনি কথা বলেন। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতা ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেছেন হামাস নেতা বাদরান। তিনি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি, যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে। যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথে আলোচনা করবে না। হামাসের এই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, একটি নির্দলীয় সরকারের প্রস্তাব মধ্যস্থতাকারীদের কাছে করা হয়েছিল। হুসাম বাদরানের মতে, যুদ্ধাত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। ইহুদিবাদ ইসরায়েল দাবি করছে মিশরের সাথে গাজার সীমান্তে ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। এরপর বাদরান এসব কথা বললেন। হামাস বারবার বলছে, যুদ্ধ অবসানের পর ইসরায়েলি সেনাদেরকে গাজার সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে।
জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা বলছে রাশিয়া। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অলফ শলস। তবে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সেনা যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফিরে আসতে পারে। ওয়াশিংটনের ন্যাটোর শীর্ষে সম্মেলনকালে বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে টাহামাক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরোধ শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হবে। এর জবাবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা শীতল যুদ্ধের দিকে অবিচলিত পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন, সরাসরি সংঘাতের ইঙ্গিত নিয়ে ফের সেনা যুদ্ধের পরিস্থিতি ফিরে আসছে। এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান এই মন্তব্য করেছেন। সংরক্ষিত আসনে ইমরান খানের পিটিআইয়ের বড় জয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে চলেছে। গতকাল এক আদেশে পিটিআই পার্লামেন্টে সংগৃহীত আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে ক্ষমতাসীন সরকারের জন্য বিরাট বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। 13 সদস্যের একটি বেঞ্চ পিটিআইয়ের পক্ষে এই রায় দেয়। প্রায় 8 জন বিচারক পিটিআইয়ের পক্ষে মত দিয়েছেন, বিপক্ষে ছিলেন 5 জন। রায় বিচারক বলেন, রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংগৃহীত আসন পাওয়ার যোগ্য। পাকিস্তানের জাতীয় পরিষদে আসনটি সংখ্যা 336। নির্বাচনে আইন অনুযায়ী এর মধ্যে 60টি নারী ও 10টি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। নির্বাচন শেষে এসব আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়, কিন্তু পিটিআইকে বঞ্চিত করে দেশটির নির্বাচন কমিশন। কারণ তখন পাকিস্তানি নির্বাচন কমিশন জানিয়েছিল, সংরক্ষিত আসনগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীক না পাওয়ায় ওই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পিটিআই নেতারা, আর সেভাবেই অন্তত 92টি আসন জিতেছিল। পরে তারা পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল SIC যোগ দেন। তারপরেও সংরক্ষিত আসন পায়নি পিটিআই। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে SIC। গতকাল এই মামলার রায় দিয়ে দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, রায় সুপ্রিম কোর্ট পিটিআইকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আদালত নিশ্চিত করেছে যে নির্বাচনী প্রতীক না থাকলেও নির্বাচনে কোনো দলে প্রার্থী দেওয়ার যে আইনি ক্ষমতা তার পরিবর্তন হবে না। এর ফলে পিটিআই সংরক্ষিত 23 আসন পাবে। পিটিআইকে আগামী 2 সপ্তাহের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। যদিও পিটিআই 23টি সংরক্ষিত আসন পায়, পার্লামেন্টের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের সংঘর্ষতায় কোনো পরিবর্তন আসবে না। তবে এতে দেশটির দুর্বল জোট সরকার আরও চাপে পড়বে।